فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আমি আমন্ত্রণ জানাচ্ছি আতারউদ্দিন স্যার, প্লিজ আপনি আসন গ্রহণ করুন। আমি আরো আমন্ত্রণ জানাচ্ছি র্যামআইটির ম্যানেজার রিয়া রহমান, প্লিজ আপনি আপনার আসনটি গ্রহণ করুন। সাইবার বুলিং প্রতিরোধ, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার জনাব সাবিনা ইয়াসমিন, র্যামআইটির অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা জানি ইন্টারনেট আবিষ্কারের পর বিশ্বে মানুষের কাজের পরিধি শতগুণ বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর চেহারা বদলায় দিতে এখনো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তো কমিউনিকেশনের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে প্রধানত দুটা ভাগ, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে রিটেন। ভার্বাল অর্থাৎ মৌখিক কমিউনিকেশন, যেটা অনেক ম্যাটার করে। ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে এমন একটি পেশা যেটা হচ্ছে আপনার একটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনি ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন। ক্লাস 10 এর একটা স্টুডেন্ট সাইবার বুলিং নিয়ে কাজ করে সারা বাংলাদেশে আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত হয়ে তো ছুটির দিনের পরেও আমাদের প্রতি মাসে একটা করে ক্রাইম কনফারেন্স হয়। আর আমি যেহেতু এডিসি ক্রাইম অ্যান্ড মিডিয়া, তো আমাকে ছুটির দিনের মধ্যেও স্যার বলছেন যে অবশ্যই আসতে হবে, কারণ পুরো প্রোগ্রামটা 4 ঘন্টার উপস্থাপনাটা আমারই ছিল, পুরো ক্রাইমটাকে প্রেজেন্টেশন করা, যে মাসের মধ্যে কি হয়েছে ক্রাইম আর কি পুরো এমপিতে। তো আমি আমার বাস্তব জীবনের 2টা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমি খুব বেশি আমার বক্তৃতার মতো বক্তৃতা দিব না, কিন্তু হচ্ছে ভিক্টিমাইজ হচ্ছেন কাদের দ্বারা, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছে, যাকে সে সবচেয়ে বেশি ভালোবেসেছে, তার কাছ থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম হয়। সাইবার বুলিং যে টপিক, এখানে আমাদের যে আমার আপুরা আছে, বান্ধবীরা আছে, আমার বন্ধুরা আছে, তো আমরা কিন্তু ছেলেরা অনেক সময় সাইবার বুলিং হয় আর আপুরা একটু বেশি করেই হয়। তো যেটা হয় যে আপুরা হচ্ছে অনেক সময় বাবা মাকে যেটা বলতে পারে না স্বাভাবিকভাবেই, তো অনেক সময় বন্ধুদের কাছে অনেক সময় বলে। তো যদি আমার এরকম কোনো বোন বা আপু বা ভাই যদি এরকম কোনো শিকার হয়, তাহলে আমাকে বা আমরা যদি কোনো স্টেপ নিতে পারি, তো আমরা থানায় যাব না আপনার সাথে, মানে কিভাবে যোগাযোগটা করব, মানে আমাদের ফার্স্ট স্টেপটা কি হবে? সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ভিকটিম হয়ে গেলে কি করা যায়। তো তার আগে আমার ভাই যে কথাটা বলেছেন তার জন্য আমি একটু তার সাথে সুর মিলিয়ে বলি। আমি যখন কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতাম বা করি, তখন যাওয়ার পরে অনেকে বলে যে নারী নির্যাতন নিয়ে কথা বলার পরে ছেলেরা বলে যে আপু আমরা কি ছেলেরা নির্যাতনের শিকার হই না, আমরা তো আরো বেশি নির্যাতনের শিকার হই, আমাদের পুরুষ নির্যাতন আইন কোথায়, কখন আইন হয় বলেন তো? এটা কিন্তু একটা মাইনর অ্যাক্টস, মানে সময়ের প্রয়োজনে এরকম একটা আইন করতে হয়েছে। যখন দেখা গেছে যে
নারী ও শিশু নির্যাতন আইন হয়েছে। মানে কি, শিশুর মধ্যে কিন্তু ছেলেরাও পড়ে 18 বছরের নিচে হলে। এখন যে বিষয়টা হচ্ছে, তার মানে তুলনামূলকভাবে আমাদের সমাজে নারী ও শিশুরা নির্যাতনের শিকার বেশি হচ্ছে, এজন্য এই আইন হয়েছে। যদি সুদূর প্রসারী এরকম কোনো দিন হয় যে পুরুষরাই নির্যাতনের বেশি শিকার হচ্ছে, তাহলে পুরুষ নির্যাতন আইনও হবে, সমস্যা নেই। কিন্তু আমরা চাচ্ছি না, আমার ব্যক্তিগতভাবে চাওয়া কোনো পুরুষ নির্যাতন আইন বা নারী নির্যাতন আইন থাকুক। কারণ মানুষেরই তো নির্যাতনের জন্য আলাদা আইন আছে না আমাদের পেনাল কোড, তাহলে আলাদা করে কেন আইন দরকার হচ্ছে? তাহলে সেই সময় যেন বেশি দূরে না থাকে যেদিন আমাদের কোনো নারী নির্যাতন আইন লাগে না, এরকম দিন যেন। আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের সমস্ত সেবার রুট পর্যায়ে হলো থানা। আপনাকে যেখান থেকে সেবা দিক না কেন সেখানে আগে আপনাকে থানায় গিয়ে জিডি করতে হবে, অথবা নারীদের জন্য যেটা বলবো, আমাদের প্রত্যেক থানাতে নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী হেল্প ডেস্ক আছে, যেটা নারী কর্মকর্তা দ্বারা পরিচালিত। মানে আপনার এই সমস্যার কথা আপনি একজন নারী অফিসারের কাছে ভালোভাবে বলতে পারবেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে এই মামলাগুলো আমাদের আলাদা সাইবার ক্রাইম ইউনিটি আছে, ঠিক আছে? এই মামলাগুলো আমরা তখন সাইবার ক্রাইম ইউনিটি নিয়ে নিব।